বাংলা সাইকেল নিয়ে আমি বেরিয়েছি গাজল মালদা থেকে শুরু করে মায়াপুর যাবার উদ্দেশ্যে। গত 3 দিনে আমি 170 কিলোমিটারেরও বেশি সাইকেল চালিয়েছি। পথে পেয়েছি অতিরিক্ত ক্লান্তি ও ব্যথা। সাইকেল চালিয়ে মাইলের পর মাইল পথ আমি পার করেছি। গত 3 দিনে আমি ধুলিয়ানের বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি। আর আগের দিনই আমি তারাপীঠ মন্দির প্রাঙ্গণ সহ মহা শ্মশান থেকেও ঘুরে এসেছি, কিন্তু তাও আমার মনে শান্তি নেই। 3 দিন হয়ে গেল, এখনো আমি মায়াপুরে পৌঁছতে পারিনি। হাই বন্ধুরা, আমার নাম প্রদীপ রায়। আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এমন এক সফরে যেখানে শুধু জায়গায় থাকবে না, থাকবে আনন্দ, দুঃখ এবং বিস্ময়। সঙ্গে আমরা খুঁজে বের করব বাংলার এক ইতিহাসকে, এক রক্তাক্ত দলিলের ইতিহাস। গত 2 দিন ধরে আমি তারাপীঠে আছি, আর মন টিকছে না। 2 দিনে আমি তারাপীঠ মোটামুটি ঘুরে নিয়েছি। অনেক দিনের ইচ্ছে সাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার, আজ সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। তাই সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদ, মানে হাজারদুয়ারির উদ্দেশ্যে। কারণ আজ আমার স্বপ্ন পূরণের দিন। আমি এখন বীরভূম জেলায়। মুর্শিদাবাদ এখান থেকে এখনো অনেকটা পথ। তবে এখন যে রাস্তা ধরে আমি যাচ্ছি, এরম রাস্তা আমার খুব পছন্দের। গ্রাম্য পরিবেশ, রাস্তার 2 ধারে মাঠ ভরা ধান আর অজস্র শিউলি ফুল, যেগুলো খুব একটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। আজ কি যে ব্যাপার, সূর্যদেব আমার উপর মনে হয় রেগে গেছেন। নাহলে তোমরাই ভাবো, এখনো 10টাও বাজেনি, তাতেই এত রোদ আর গরম। শরীর থেকে যেন ঘাম ঝরা থামতেই চাইছে না। তারাপীঠ থেকে আসতে গিয়ে রাস্তার এক দোকানে দেখি কলা ঝোলানো আছে। আর তোমরা তো জানোই, যবে থেকে আমি বাড়ি থেকে বের হয়েছি সেদিন থেকে ব্রেকফাস্ট হিসেবে আমি কলাই খাই। এতে পেটও ভরে, শরীরে জোরও পাই, আর পেট খারাপও করে না। তাছাড়াও আমার ইচ্ছে মতো জায়গাতে গিয়ে বাংলার অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমি খেতে পারি। সত্যি কি সুন্দর এই বাংলা। বীরভূমে গিয়ে কিছু মাটির বাড়ি দেখলাম, যেগুলোর ছাউনি একদম অন্য রকম। আমাদের মালদা জেলাতে এমন ছাউনি দেখাই যায় না। এগুলো বেশি চোখে পড়বে বীরভূম আর পুরুলিয়াতেই। এরই মধ্যে পথে যেতে যেতে আলাপ হলো এই বন্ধুর সঙ্গে, যে মুর্শিদাবাদ থেকে বীরভূমে তেলের টিন নিতে এসেছিল তাদের দোকানের জন্য। তাদের একটি মুদিখানার দোকান আছে। ওর বাড়ি বীরভূম পার করে 6 থেকে 7 কিলোমিটার দূরে মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রামে। এই কয়েক কিলোমিটার পথ আমি ওর সঙ্গে গল্প করতে করতে এলাম। কিছুটা দূর আসার পর আমার শরীর আর চলছিল না। মাথার উপরে সূর্যের প্রবল তাপ আমায় অসহ্য লাগছিল। দূর দূরান্ত পর্যন্ত ফাঁকা রাস্তা, আর আমার কাছে খাওয়ার মতো জলও ছিল না। তাই কিছুক্ষণ বিশ্রাম করার পর ভাবলাম একটু এগিয়ে দেখি, যদি কোথাও জলের সন্ধান মেলে সেখানে জল খেয়ে তেষ্টা মেটাবো, আর কিছুক্ষণ বিশ্রামও করে নেব। এই ঠাঁটা রোদে শরীরে ক্লান্তি নিয়ে কয়েক কিলোমিটার সাইকেল চালালাম। তারপরে দেখা মিলল একটি পেট্রোল পাম্পের।
ব্যাস, এখন আর আমি কোথাও যাব না। সে যেতে যদি একটু লেট হয় হবে, কিন্তু এখন আমি আর এখান থেকে নড়ছি না। মুখে চোখে জল দিয়ে জল খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেব, ঠান্ডা হব, তারপরে দেখা যাবে। আর এখানে একটি চৌকিও আছে, তাই আরাম করতে আমার কোনো অসুবিধাই হবে না। কিন্তু কতক্ষণই বা আরাম করব, যেতে তো আমাকে হবেই। এখন আমি অর্ধেক রাস্তাতেও পৌঁছাতে পারিনি বন্ধুরা, আর আকাশে প্রচণ্ড মেঘ লাগিয়েছে, আর আমার কাছে রেনকোটও নেই। আর ব্যাগগুলো যে কিভাবে কি করবো বুঝতে পারছি না, মানে যদি জল আসে তাহলে কিন্তু একেবারে ভিজে যাবে। তো এটা একটা খুব খারাপ বিষয়, আর অনেকটা ক্লান্তও হয়ে পড়েছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা যে বৃষ্টি পড়বে নাকি। তো যাই হোক, ভগবান আছেন, উপরে দেখছেন উপর থেকে। তো বৃষ্টিটা পড়লো না, মেঘটা আস্তে আস্তে করে কাটছে আর মেঘলা দিন করছে। ওয়েদারটা খুব সুন্দর, আগের তুলনায় এখন অনেকটাই ফ্রেশ লাগছে। সত্যি কি অসাধারণ ওয়েদার। এরকম যদি ওয়েদার করে তাহলে অনেকটা পথ চলে যেতে পারবো, সেরকম কোনো অসুবিধা হবে না আগের মতো। খুব ভালো লাগছে এখন যা আবহাওয়া দিয়েছে। তখন ঘড়ির কাঁটা একটা পার করছে, আর পথে যেহেতু এই হোটেলটি পেলাম তাই আর বেশি কিছু ভাবলাম না, খাবার অর্ডারটি দিয়ে দিলাম। তার কারণ দুপুর গড়িয়ে এসছে আর সকাল থেকে আমি মাত্র 5টি কলা খেয়ে আছি। আমি বাইরে কোথাও গেলে বরাবরই নিরামিষ ভাতটাই পছন্দ করি, তাই এখানেও সেটাই করলাম। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই পেট ভরে ভাত খেলাম। তারপর দেখি মেঘ তো কাটছে, কিন্তু আকাশ এখনো মেঘলা, তবে বৃষ্টি হবার কোনো আশাই নেই। যাক বাবা, বাঁচা গেল। কমসে কম রোদের হাত থেকে তো বাঁচলাম। এখন আমি আরামসে সাইকেল চালাতে পারবো। তবে এখন আমি মোবাইলের গান শুনতে শুনতে সাইকেল চালাচ্ছি। যে পথ ধরে এখন আমি যাচ্ছি, আমি তখনও জানতাম না যে বহরমপুর মুর্শিদাবাদ আসলে এদিকে না। তো এখন আমি কান্দি স্ট্যান্ডে আছি, আর লোকেশন আমাকে এত ভুলভাল করে দিয়েছে। মোটামুটি 31 কি 32 কিলোমিটার আমাকে বেশি মানে অন্যদিকে নিয়ে চলে গেছে আর কি। তো এখন আমাকে আবার ফেরত যেতে হবে বহরমপুরের দিকে, ওই লাইনে। সত্যি বলতে সে সময় আমি মনের জোর হারিয়ে ফেলেছিলাম। এই ক্লান্ত অবস্থায় আবার এতটা পথ ফেরত যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এদিকে সন্ধেও নেমে আসছে, তার মধ্যে ফাঁকা রাস্তা আর আমি একা। আমার তখন ভীষণ ভয় লাগতে লাগলো। অবশেষে ঈশ্বরের কৃপায় আর শরীরের জোরে আমি সেখানে এসে পৌঁছালাম যেখান থেকে আমি রাস্তা ভুল করেছিলাম। তো এখান থেকে আমার ভুলভালটা হয়েছে। এখান থেকে 21 কিলোমিটার দূরে আমি চলে গিয়েছিলাম কান্দিতে। মানে এই যে এদিক যে একটা রাস্তা আছে কি না, এদিকের রাস্তাটা পার করে আমাকে বাম দিকের রাস্তাটা ধরে বহরমপুরে যেতে হবে, কিন্তু আমি ডান দিকের রাস্তাটা ধরে চলে গিয়েছিলাম, যার জন্য আমি কান্দিতে চলে গিয়েছিলাম।
21-22 কিলোমিটার দূরে। এবার আমি সঠিক রাস্তা ধরে যাচ্ছি, কিন্তু ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। সেদিন আমি হাড়ে হাড়ে বুঝলাম যে আর সবসময় লোকেশনের ভরসা না, কিছুটা মানুষের উপরেও নির্ভর হতে হবে। যদি কখনো সন্দেহ মনে হয়, কাউকে একবার হলেও জিজ্ঞেস করে নেওয়া ভালো। অবশেষে বহরমপুরে পৌঁছে একটি রুম নিলাম। তো এই মুহূর্তে আমি এখন রুমে। আজকে আমি প্রচুর ক্লান্ত। কথা ছিল 76 কিলোমিটার সাইকেল চালানোর, কিন্তু হয়ে গেল 115 কিলোমিটার। আগের দিন আমি অনেক পরিশ্রম করেছি, ভুলভাল রাস্তায় গিয়েছি, সন্ধে নেমেছে, ভয় পেয়েছি, আর এত কিছু করার পর ফাইনালি আমি দেখতে চলেছি যেটা দেখার জন্য আমার এত দূরে সাইকেল চালিয়ে ছুটে আসা, সেই গাজল মালদা তারাপীঠ হয়ে, যেটা শুধুই মুর্শিদাবাদ আর বহরমপুরই নয়, বরং গোটা বাংলার মানুষ এক নামে চেনে, হাজারদুয়ারি। হাজারদুয়ারি 1829 থেকে 1837, পুরো 8 বছর ধরে তৈরি হয় এই মহল। নবাব নাজিম হুমায়ুন জাহ ব্রিটিশ আর্কিটেক্ট ডানকান ম্যাগলিউডকে দিয়ে বানিয়েছিলেন এই অট্টালিকা। স্থাপত্য একেবারে গ্রিক ডোরিক স্টাইল, যেন ইউরোপের কোনো রাজপ্রাসাদ এসে দাঁড়িয়েছে বাংলার মাটিতে। প্রাসাদে আছে 1000 দরজা, হ্যাঁ পুরো 1000, কিন্তু এর মধ্যে 100টা দরজা আসলে নকল, শুধুই শত্রুদের চোখ ধাঁধানোর জন্য। ভাবুন তো, সেনারা ঢুকে পড়েছে, কিন্তু বুঝতেই পারছে না কোনটা আসল দরজা আর কোনটা মায়া। অসংখ্য গোপন কক্ষ, নবাবদের সভা, নাচ গান আর রাজকীয় বৈঠক, কিন্তু আজ সেই সিংহাসন খালি, আসবাবপত্রগুলো শুধু সাজানো, শুধু নিঃশব্দ দেওয়ালগুলো সাক্ষী কিভাবে একে একে ভেঙে পড়েছিল নবাবী ক্ষমতা। আজ এই প্রাসাদ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে এক বিশাল জাদুঘর। এখানে আছে নবাবী আমলের অস্ত্র, পালকি, দুর্লভ আর সেই সব নিদর্শন যা মনে করিয়ে দেয় কিভাবে বাংলার গৌরব ব্রিটিশদের হাতে বন্দী হয়েছিল। হাজারদুয়ারি শুধু একটা প্রাসাদ নয়, এটা বাংলার হারানো ইতিহাসের এক রক্তাক্ত দলিল, যেখানে প্রতিটি দরজা থেকে ভেসে আসে ষড়যন্ত্রের ছায়া, বিশ্বাসঘাতকতার গন্ধ আর গৌরবের শেষ নিঃশ্বাস। আপনি যদি ইতিহাসকে নতুন চোখে দেখতে চান, তবে আমাদের সঙ্গেই থাকুন। কাল আমার গন্তব্য হলো মায়াপুর।